পরিষ্কার জেনে নেওয়া ভালো, যে সকল কর্মী সম্প্রদায় রয়েছেন, বিহারে রয়েছেন, উত্তরপ্রদেশে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা আবার হঠাৎ করে জেগে উঠল, আমরা এসটি হতে চাই। কেন বাবা? আপনি তো ওবিসিতে 27% ছিলেন, হঠাৎ করে এসটি হতে চাইছেন কেন? কারণ এসটি হতে চাইছি এই কারণে, যে সকল আদিবাসী ভাইয়েরা আছে তাদের থেকে আপনি অনেক উন্নত। ভারত জাকাত মাঝি পারগানার ডাকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সহ অন্যান্য সংগঠনের সহযোগিতায় আপনারা জানেন 31শে মার্চ শিমুলিয়াতে যে আন্দোলনের ঝাঁপ আমরা দিয়েছি, সেই আন্দোলন 10ই এপ্রিল হাতারাতে আমরা জমায়েত করেছি। তারপরে আজকে দুটো জায়গায়, একটা হচ্ছে ঝাড়গ্রাম আর একটা হচ্ছে মেদিনীপুর ডিএম ডেপুটেশনে আমরা জড়ো হয়েছি। আমাদের একটাই কথা, ভবিষ্যতে আমাদের আদিবাসীদের কথা আপনাদের ভাবতে হবে। কেউ যদি মনে করেন যে আদিবাসীরা আদিবাসীদের মতো থাকবে, বন জঙ্গলে থাকবে, কিন্তু আমাদের বক্তব্য একটাই, আমরা বন জঙ্গলে যেমন থাকবো, গ্রামে গঞ্জে যেমন থাকবো, শহরাঞ্চলেও সেই রকমই থাকবো, কিন্তু আদিবাসীদের আমাদের হক আইদার এটা আমরা ছিনিয়ে নেব। সুতরাং আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সহ অন্যান্য সংগঠনের প্রচেষ্টায় আমরা যে দাবি দাওয়াগুলো আজকে আমরা উপস্থাপন করছি, তার মধ্যে প্রথম যে উপস্থাপন আছে, পশ্চিমবঙ্গে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা, তারা সুস্থভাবে পড়াশোনা করতে পারছে না। তাহলে সুস্থভাবে পড়াশোনা করতে গেলে আমাদের একটা বোর্ড গঠন করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের সব ছেলেরা সাঁওতালি ভাষায় অল্পীতে পড়াশোনা করছে, আর পরীক্ষা হচ্ছে বাংলা ভাষায়। এটা অনেকেই বলেছেন, আমি বিস্তরে যাব না, কিন্তু এটা আমাদের ভাবতে হবে। যে সরকার এখানে চলছে, সেই সরকারের মানসিকতা আমাদের এটা ভাবাচ্ছে যে আগামী দিনে এই সাঁওতাল জাতি বা অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তাদের নিজেদের অধিকার পাবে। তো স্বাভাবিক কারণে আমাদের এটা বিষয়। এছাড়াও আমাদের আছে কি, আপনারা জানেন এখানে সরকারের তরফ থেকে আমাদের বেশ কিছু মন্ত্রী, আমরা নাকি এমন একটা সামাজিক সংগঠন করছি, সেই সামাজিক সংগঠনে আমরা নাকি পদে সবাইকে পরিচালিত করছি। এটা আপনারা শুনেছেন বাইরে দিয়ে, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমরা ভূ পদে পরিচালিত করছি, যদি তাই হয় তাহলে আপনি সরকারের থেকে আপনি কি করছেন? উত্তর দিনাজপুরে যখন আমাদের মাথা খাচ্ছে, যখন দক্ষিণ দিনাজপুরে পুলি খাচ্ছে, যখন আদিবাসী ভাইরা নির্যাতিত হচ্ছেন, যখন বেশিরভাগ মানুষগুলো আমাদের অনাহারে পড়ে থাকছে, তখন তো আপনি একবারও ভাবছেন না। আপনি সবসময় চেষ্টা করছেন যে সামাজিক সংগঠনগুলো আমাদের সঙ্গে নেই, মানে তারা অন্য পথে পরিচালিত হচ্ছে। কখনো সিপিএম এর কথা শুনছে, কখনো বিজেপির কথা শুনছে, আমরা কখনো কংগ্রেসের কথা শুনছি। আমরা কারো কথা শুনিনি। আমরা একটাই কথা বলতে চাই, we are fighting to against power. আমরা পাওয়ারের বিরুদ্ধে লড়াই করছি।
আমরা ক্ষমতার বিরুদ্ধে লড়াই করছি। সেই ক্ষমতা কি? যদি যেদিন সিপিএম আসবে সেদিন তার বিরুদ্ধেও আমরা কথা বলবো, যদি কংগ্রেস আসে কংগ্রেসের বিরুদ্ধেও আমরা কথা বলবো, যদি বিজেপি আসে বিজেপির বিরুদ্ধেও আমরা কথা বলবো। সুতরাং আমরা পাওয়ারের বিরুদ্ধে কথা বলবো। এরকম একটা সরকার যেখানে আদিবাসীদের জন্য ভাবার কোনো সময় নেই। আমরা অনেক ডেপুটেশন নিয়েছি, ন্যাশনাল কমিশনের পর্যন্ত আমরা চিঠি পাঠিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন না সাংবিধানিক স্বীকৃত যেটা রয়েছে, সেই সাংবিধানিক স্বীকৃত আমাদের 6% পায়। আপনারা ভাবতেও অবাক লাগবে। এবং সেই স্বীকৃত অংশতে আবার অন্যান্য আদিবাসীরা ঢোকার চেষ্টা করছে। আপনারা জানেন, পরিষ্কার জেনে নেওয়া ভালো, যে সকল কর্মী সম্প্রদায় রয়েছেন, বিহারে রয়েছেন, উত্তরপ্রদেশে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা আবার হঠাৎ করে জেগে উঠল, আমরা এসটি হতে চাই। কেন বাবা? আপনি তো ওবিসিতে 27% ছিলেন, হঠাৎ করে এসটি হতে চাইছেন কেন? কারণ এসটি হতে চাইছি এই কারণে, যে সকল আদিবাসী ভাইয়েরা আছে তাদের থেকে আপনি অনেক উন্নত, অর্থনৈতিক দিক থেকে উন্নত, আপনি চিন্তা চেতনায় উন্নত। আমি যদি ওবিসি জায়গায় এসটিতে ঢুকতে পারি, তাহলে আমার মাথায় যেহেতু প্রবল উচ্চ চিন্তা ভাবনা, আমি সঙ্গে সঙ্গে চাকরিতে অ্যালট হয়ে যাই। তাহলে চাকরিতে আমি আগে, এমএলএ এমপিদের আগে আমি সব জায়গায় দখল করতে পারবো। আর সব আদিবাসীদের জমিগুলো আছে না, সেই জমিগুলোকে হস্তগত করতে পারবো। আন্দোলন চললো। সেই আন্দোলনে কি হলো? 2004, আপনারা জানেন 1931-35 মাহাতো ভাইয়েরা বলার চেষ্টা করছেন, আমরা তো প্রিমিটিভ ট্রাইব ছিলাম, ঔপনিবেশিক শাসনে। হ্যাঁ ছিলেন, কিন্তু তারপরে তার বলছেন না। 1950 আর 56 সালের ঘটনাটা বলছেন না। কেন বলছেন না? চোখ তো ধরা পড়ে যায়। 1950 সালে এবং 56 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে হলো স্বাধীনতার পর। সেই অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেতে দেখা গেল, কি হলো, যে কুড়মি মাহাতোরা যে ক্রাইটেরিয়া রয়েছে 5টা, সেই ক্রাইটেরিয়ার সঙ্গে তাদের সামঞ্জস্য হচ্ছে না। সুতরাং কি তার মধ্যে? আইসোলেশন জিওগ্রাফিক্যাল। আর কি লাগবে? স্যামলেস, মানে লাজুক প্রকৃতির হবে। আদিবাসীরা দেখবেন, আমি অনেক জায়গায় দেখেছি, বাসে ট্রামে যান, পাশে একটা সিট আছে, দেখবেন দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলছি বসুন, আপনি ওখানে বসুন। আমি বুঝতে পারছি তো আদিবাসী না, বসবে না। কেন বসবে না? আসলে এরা লাজুক প্রকৃতির। তাহলে এই লাজুক প্রকৃতির যে বৈশিষ্ট্যটা এসটি হওয়ার জন্য লাগে, সেটা তো আপনার নেই। আপনার জিওগ্রাফিক্যাল আইসোলেশন নেই, আপনার নেতা মন্ত্রী নেই। আমাদের সিধু কানু আছে, বিরসা মুন্ডা আছে, ভূমি সম্প্রদায়ের রঘুনাথ সিং আছে, তাহলে আপনাদের নেই। তাহলে কি করতে হবে? 1950 সালের করার আন্দোলন তাদের হয়নি, হঠাৎ জেগে উঠল 70 বছর পরে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড। 2004 সালে ঝাড়খণ্ড থেকে অ্যাসেম্বলিতে পাস করার পর ভারত সরকারের কাছে পাঠানো হলো। ভারত সরকার বলল যে আপনি যেটা রিপোর্ট পাঠিয়েছেন তার সঙ্গে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভের রিপোর্টটা পাঠান। ঝাড়খণ্ড সরকার অনেক খোঁজাখুঁজির পরে 2015 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভের রিপোর্ট পাঠালেন। ভারত সরকার সেখানে আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে না, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অ্যাজ পার অ্যাজ রুল অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই অনুযায়ী আপনাদের কিন্তু মিলছে না। আপনাদের সঙ্গে কি হচ্ছে? একটা জেনারেলের সঙ্গে আপনারা মিশে গেছে।
অতএব আপনি আদিবাসী আর হতে পারবেন না। তাহলে আদিবাসী হতে গেলে তো আমার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বহুত চালাক চতুর লোক, তারা প্রথমে পাগড়ি বাঁধতে শুরু করলেন। দেখবেন পাগড়ি বাঁধতে শুরু করেছেন। শুধু পাগড়ি বললে হবে না, তাহলে কি করতে হবে? বাঁধনা উৎসব করতে হবে। আরে মাঝি মাহাতো ভাই ভাই অনেকে বলছে না, আমরা তো একসঙ্গে আছি। তোমাদের বাঁধনা মানে আমাদের বাঁধনা, তোমাদের খাওয়া মানে আমাদের খাওয়া, তোমাদের বসবাস মানে আমাদের বসবাস, তোমাদের যে দিনায় বাস করো সেই দিনায় আমরাও বাস করি। কিন্তু তোমার জমি তোমার দিচ্ছ না ভাই। তোমার জমি নেওয়ার সময় তুমি আমাকে দেবে না, কারণ তুমি জেনারেলের সঙ্গে মিশে গেছো। আদিবাসীদের জমি জায়গা হড়প করার জন্য প্রি প্ল্যান আপনার একটা কৌশল আপনি অবতারণা করার চেষ্টা করছেন। তার জন্য তারা কি করছেন? তারা শুরু করলেন বাংলা উৎসব। আর সবচেয়ে বড় জিনিস এটা করতে চাইলেন, সেটা হচ্ছে ইতিহাসকে বিক্রি করতে চাইলেন। 2004 সাল সুরজ সিং, আপনারা নাম শুনে থাকবেন, তিনি একটা বই লিখলেন। বই লেখার পরে তিনি শেষ করতে পারলেন না, মারা গেলেন। পশুপতি মাহাতোর নাম আপনারা শুনবেন, তিনি এডিট করে 2008 সালে একটা বই বের করলেন। তিনি বললেন না, এই চুয়ার বিদ্রোহের সঙ্গে মাহাতোর একটা সম্পর্ক আছে। তাই রঘুনাথ মাহাতোকে আবিষ্কার করলেন। আর কি করলেন? পুরুলিয়া এক নজরে একটা বই বেরিয়েছে বাজারে। সেই পুরুলিয়া এক নজরে বইটাতে কি বলা আছে? এই রঘুনাথ মাহাতোর একটা সম্পর্ক। তাহলে এত করার পরেও রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। আমরা বলার চেষ্টা করলাম 1763 সালে রঘুনাথ মাহাতো নাকি মারা গেছে। তাহলে 1769 থেকে আমাদের বিদ্রোহ আন্দোলন 1769 সালে শুরু হয়। তাহলে রঘুনাথ মাহাতো মারা গেল 1763 সালে। তাহলে কি করে কানেক্ট হয়ে গেল রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত? আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, আপনি কুর্মী আন্দোলনের নেতা বলতে পারেন, মাহাতোদের আন্দোলনের নেতা বলতে পারেন, কিন্তু চুয়ার আন্দোলনের সঙ্গে যুক্ত যদি রঘুনাথ মাহাতোকে করতে চান, তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। एसटी कुर्मी जाति को नहीं बनेगा। তোমরা যতই চেষ্টা করো, প্রয়োজন হলে আমরা হুড়কা জাম করে দেবো এখানে। আপনারা চেষ্টা করছেন 3 দিন 4 দিন ধরে, আপনারা দেখেছেন রেল টেকা করছে, জহর টেকা করছে। আরে রেল টেকা জহর টেকা আপনি করুন। আমাদের দিদিকে বলি, দিদি আপনি যখন করছেন, আপনি মাহাতোদের ভাইদের ডেকে নিয়ে আসছি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছেন। রেল টেকা জহর টেকা তো একটি হওয়া যায় না, চলে না। রেল টেকা করে একটি হওয়া যায় না, চলে না। সেই জন্য আপনাদের কি হচ্ছে, কোনো কেস করেনি, বড় বড় হরফে বেরিয়ে যাচ্ছে পেপারে 30 কোটি টাকা খরচ হয়েছে। ক্ষতি হয়ে গেল 40 কোটি টাকা। তাহলে 30 কোটি 40 টাকা খরচ হচ্ছে, ক্ষতি হচ্ছে, আর আপনারা নবান্নে বসে চুপচাপ বসে আছেন।
আপনাদের মনে হলো না তাদের বিরুদ্ধে কেস করার মতো ক্ষমতা আপনাদের নেই। আপনাদের সেই ক্ষমতাটা আমরা দেখে নিয়েছি, সেই ক্ষমতা আমরাও একদিন দেখিয়ে যাব। যে ক্ষমতার বলে আমরা শিমুলিয়াতে জড়ো করেছিলাম সেটা ছেড়ে পড়েছে খাতড়াতে। একদিন নবান্ন তো আমরা একদিন যাব, তার জন্য আপনারা প্রস্তুত হবেন। আপনি কারো কারো সঙ্গে কালনাগিনী সাপ পুষবেন, আবার কারো কারো চুমুতে দুধু খাবেন, সে অনেক বিষয় আপনাদের সঙ্গে রয়েছে। গালে গাল মিলিয়ে আপনি তাদেরকে আহ্বান করার চেষ্টা করছেন। স্বাভাবিক কারণে আমরা বলতে চাই, এই ডিএম ডেপুটেশন ঘেরাওয়ে আপনারা যারা এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমাদের আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা শুনবেন এবং আপনারা এখান থেকে ভাবুন যে যে পলিটিক্সটা, যে কৌশলটা অবলম্বন করেছে সরকার, সেই সরকার আমাদেরকে বঞ্চিত করার একটা পরিকল্পনা কৌশল চিরতরে নেওয়ার একটা চেষ্টা করেছে। আমরা বারে বারে আন্দোলন করছি, মনে রাখবেন আন্দোলন ছাড়া কোনো কিছুর দাবি আমরা আদায় করতে পারবো না। এটা আজকেও হয়নি, আগেও ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সুতরাং আপনাদের মাঠে নামতে হবে, আপনাদের জল জঙ্গল জমি নিয়ে লড়াই করতে হবে। এছাড়া আমাদের অ্যাট্রোসিটি অ্যাক্ট, আপনারা জানেন 1989 সালে একটা আইন আছে। সেই আইনে কি বলা আছে জানেন? আমরা আদিবাসী মানুষ, আমাদের জন্য সেই আইনটা করা আছে। আপনাকে যদি কোনো জায়গায় কোনো আদিবাসী মহিলা পুরুষকে হেনস্থা করে, তাহলে আপনার এই আইনটাকে লাগু করতে হবে। 1989 সালে অ্যাট্রোসিটি অ্যাক্ট। সেই অ্যাট্রোসিটি অ্যাক্ট কি হচ্ছে, সেটা লাগু করতে গিয়ে কোনো কোনো থানার লোকেরা, পুলিশ অফিসাররা কাঁপছেন। কেন? কারণ অ্যাট্রোসিটি অ্যাক্ট চালু করতে গেলে আপনাকে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে, আর সেই 24 ঘন্টা অ্যারেস্টের পরে 3 মাসের মধ্যে ট্রায়াল শুরু করতে হবে। কিন্তু আপনি সেটা করছেন না। ওনারা ভাবছেন কত সাঁওতাল সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, কোল মুন্ডা, এরা আর কি করবে। ভালো করে শুনে রাখুন, যে আওয়াজ শিমুলিয়া থেকে শুরু হয়েছে সেই আওয়াজ কিন্তু আপনাদের কানেও পৌঁছে দিতে চাই। এই ধরনের অত্যাচার বঞ্চিত যদি আপনারা করে যান, তাহলে আমরা আদিবাসী হিসেবে সেটাকে আমরা সহ্য করে নেব না। ভবিষ্যতে